হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমি খুব ভালো করে খুঁটিয়ে পড়ে তোমাদের জন্য নোটস বানিয়েছি। আজ সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তোমাদের পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকবে আমি ঠিক সেই রকম প্রশ্ন সেট তৈরি করেছি। চলো দেরি না করে শুরু করি আজকের পর্বটি। দেখো একের দাগে কি বলছে, ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 নাম্বার, পৃথিবীর অধিকাংশ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে নাকি আটলান্টিক মহাসাগরে নাকি ভারত মহাসাগরে অবস্থিত? তো সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 100 কিমি নাকি 100 থেকে 150 কিমি নাকি 150 থেকে 200 কিমি নাকি 200 থেকে 250 কিমি গভীরে থাকে? তো সঠিক উত্তরটি হবে 50 থেকে 100 কিমি গভীরে থাকে। পরের প্রশ্ন 3 দাগ, মধ্য আটলান্টিক শৈলশিলার উৎপত্তি হয় ধ্বংসাত্মক নাকি গঠনাত্মক নাকি নিরপেক্ষ পাতসীমানা বরাবর? তো সঠিক উত্তরটি হবে গঠনাত্মক পাতসীমানা বরাবর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 4 দাগ, যে সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে বলা হয় অভিসারী নাকি প্রতিসারী নাকি অপসারী নাকি নিরপেক্ষ পাতসীমানা? তো প্রতিসারী আর অপসারী একই, ঠিক আছে, এই জন্য এটা ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। তো সঠিক উত্তরটি হবে প্রতিসারী বা অপসারী পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সর্বাপেক্ষা ভূমিকম্প প্রবণ দেশটি হলো চীন নাকি জাপান নাকি ভুটান? তো সঠিক উত্তরটি হবে জাপান। জাপানে সব থেকে বেশি ভূমিকম্প হয়, দিনে 20 বার করে ভূমিকম্প হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মৌন লোহা হলো একটি মৃত আগ্নেয়গিরি নাকি জীবন্ত আগ্নেয়গিরি নাকি সুপ্ত আগ্নেয়গিরি? তো সঠিক উত্তরটি হবে জীবন্ত আগ্নেয়গিরি। মৌন লোহা একটা জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন 7 দাগ, ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতির কারণ প্রাথমিক তরঙ্গ, প্রাথমিক তরঙ্গ মানে পি তরঙ্গ, গৌণ তরঙ্গ, গৌণ তরঙ্গ মানে এস তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ, পৃষ্ঠ তরঙ্গ মানে এল তরঙ্গ? তো সঠিক উত্তরটি হবে পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। ঠিক আছে, পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। ভূমিকম্পের সর্বাধিক ক্ষয়ক্ষতি হয় এল তরঙ্গের প্রভাবে, অর্থাৎ পৃষ্ঠ তরঙ্গের জন্য। পরের প্রশ্ন, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী ওয়েগনার নাকি পিচো নাকি জিমারম্যান নাকি উইলসন? তো সঠিক উত্তরটি হবে উইলসন। ঠিক আছে, পরের প্রশ্ন 9 দাগ, পৃথিবীতে প্রথম এসে পৌঁছায় কোন তরঙ্গ? পি তরঙ্গ নাকি এল তরঙ্গ নাকি এস তরঙ্গ? তো সঠিক উত্তরটি হবে পি তরঙ্গ। পি তরঙ্গ সবার প্রথম ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। ঠিক আছে, আর পি তরঙ্গ যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে, কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যমে যেতে পারে, কিন্তু এস তরঙ্গ তরল মাধ্যমে বা অর্ধ তরল মাধ্যমে যেতে পারে না। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। তারপর দেখো এক কথায় উত্তর দাও। 1 নাম্বার, মহীসন্ত্রণ তত্ত্বের প্রবক্তাকে? তো সঠিক উত্তরটি হবে অ্যালফ্রেড ওয়েগনার। ঠিক আছে, পরের প্রশ্ন, মহীসন্ত্রণ তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশটির নাম কি? উত্তর হবে প্যানজিয়া। তার সাথে বলে রাখি যে এই প্যানজিয়াকে ঘিরে যে বিশাল আকৃতির জলভাগটা রয়েছে তাকে বলা হয় প্যান্থালাসা। ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন 3 দাগ, প্লেট বা পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর ভূবিজ্ঞানী উইলসন। পরের প্রশ্ন 4 দাগ, পৃথিবী পৃষ্ঠে কতগুলো পাতের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তরটি হবে 6 বা 7টি বড় পাত। 7টি বড় পাতই তোমরা লিখবে। ঠিক আছে, 6টি লিখবে না, আগের বইগুলোতে 6টি দেওয়া আছে কিন্তু এখনকার বইয়ে 7টি দেওয়া আছে। 7টি বড় পাত আর 20টি মাঝারি পাত, আর ছোট পাতের সংখ্যা রয়েছে অনেকগুলো। পরের প্রশ্ন 5 দাগ, পাতসংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর পিচোকে। পিচোকে, ভূবিজ্ঞানী পিচোকে পাতসংস্থান তত্ত্বের জনক বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নেক্সট 6 নাম্বার, কোন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়? উত্তর পরিচলন স্রোতের প্রভাবে।
অ্যাস্থনোস্ফিয়ার স্তরে যে পরিচলন স্রোত রয়েছে সেই পরিচলন স্রোতের প্রভাবে পাতগুলি চলমান হয়। নেক্সট প্রশ্ন, অগ্নুদ্গম কাকে বলে? উত্তর, ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা যখন ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথে বিস্ফোরণ সহ অথবা শান্তভাবে ভূপৃষ্ঠে বাইরে বেরিয়ে আসে তখন সেই ঘটনাকে বলা হয় অগ্নুদ্গম। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন 8 দাগ, আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে? উত্তর, বারবার অগ্নুৎপাতের ফলে আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠের কোনো ফাটলের চারদিকে জমে শঙ্কু আকৃতির যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলা হয়ে থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন। নেক্সট দেখো, আগ্নেয় পর্বতকে কেন সঞ্চয়জাত পর্বত বলে? উত্তর, আগ্নেয় পদার্থের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে আগ্নেয় পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়। নেক্সট প্রশ্ন, সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর, যেসব আগ্নেয়গিরি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অগ্নুৎপাত ঘটিয়ে চলেছে, অর্থাৎ এখন আগেও ঘটেছে এখনও ঘটে চলেছে, ঠিক আছে, তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলা হয়। যেমন ভারতের ব্যারেন, ইতালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। তাহলে কি বলছে সক্রিয় আগ্নেয়গিরি? যেসব আগ্নেয়গিরি আগেও ঘটেছে এখনও ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে সেই সব আগ্নেয়গিরিকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সুপ্ত আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর, যেসব আগ্নেয়গিরি একবার অগ্নুৎপাতের পর দীর্ঘদিন পর্যন্ত নিষ্ক্রিয় থাকে তাকে সুপ্ত আগ্নেয়গিরি বলে। যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। সুপ্ত আগ্নেয়গিরিটা কি বলছে? এই আগ্নেয়গিরিগুলি অনেক দিন পর পর হয়ে থাকে, ঠিক আছে, তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি। নেক্সট, পরের প্রশ্ন, মৃত আগ্নেয়গিরি কাকে বলে? উত্তর, যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকাল থেকে অগ্নুৎপাত ঘটলেও ভবিষ্যতে অগ্নুৎপাত ঘটার সম্ভাবনা প্রায় নেই তাকে মৃত আগ্নেয়গিরি বলে। অর্থাৎ এই আগ্নেয়গিরিগুলি থেকে ভবিষ্যতে আর কোনো আগ্নেয়গিরি ঘটবে না বা ঘটার কোনো সম্ভাবনাও নেই, এই জন্য একে বলা হয় মৃত আগ্নেয়গিরি। ঠিক আছে, তো মায়ানমারের পোপো, মেক্সিকোর পারকুতিন, ঠিক আছে, এই দুটো হচ্ছে মৃত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন, কয়েকটি উদাহরণ দাও। দেখো বলেছে নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের কয়েকটি উদাহরণ দিতে বলছে। রকি, আন্দ্রিস, আল্পস, হিমালয় পর্বত, এগুলো হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আর প্রাচীন ভঙ্গিল পর্বত আরাবল্লী, ইউরাল। পরীক্ষায় আসতে পারে ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? তাহলে হবে আরাবল্লী। ঠিক আছে, আরাবল্লী রাজস্থানে অবস্থিত, তাহলে ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম কি? আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন 14 দাগ, প্রাচীন ও নবীন ভঙ্গিল পর্বত কত বছর আগে সৃষ্টি হয়েছে? উত্তর, প্রাচীন ভঙ্গিল পর্বত 20 কোটি বছরেরও আগে, আর নবীন ভঙ্গিল পর্বত 1 থেকে 2.5 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো মনে রাখবে, প্রশ্নগুলো প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, পরের দাগ 15 দাগ, পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি কোনটি? উত্তর, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। নেক্সট প্রশ্ন, পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি কোন মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত? উত্তর, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, কোন আগ্নেয়গিরি ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ নামে পরিচিত? উত্তর, সিসিলির স্ট্রম্বলি আগ্নেয়গিরি। সিসিলি একটা দ্বীপের নাম, সিসিলি দ্বীপের স্ট্রম্বলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোক স্তম্ভ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 18 দাগ, অপসারী বা গঠনকারী পাতসীমানা কাকে বলে? উত্তর, যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তাকে অপসারী বা গঠনকারী পাত সীমান্ত বলা হয়। কি বলছে? দুটো পাত যখন পাশাপাশি না এসে সংঘর্ষ না করে পরস্পর থেকে দূরে সরে যায় তাহলে সেই পাতকে বলা হয় অপসারী বা গঠনকারী পাত সীমান্ত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের দাগ 19 দাগ, অভিসারী বা বিনাশকারী পাত সীমানা কাকে বলে? যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয় তাকে অভিসারী বা বিনাশকারী পাত সীমানা বলা হয়। অর্থাৎ যখন দুটো পাত পরস্পরের সঙ্গে সংঘর্ষ লাগে, মনে করো এদিক থেকে একটা পাত আসছে, এদিক থেকে একটা পাত আসছে, তো দুটো পাত কি হচ্ছে? পরস্পরের সঙ্গে সংঘর্ষ লাগছে, সংঘর্ষ লেগে কি হচ্ছে?
পাত বিনাশকারী হচ্ছে, ঠিক আছে, এই জন্য একে বলা হয় বিনাশকারী পাত সীমান্ত। অর্থাৎ দুটো পাত সংঘর্ষের সৃষ্টি হয়। যে পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর দিকে অগ্রসর হয় এবং সংঘর্ষ হয় তাকে বলা হয় অভিসারী বা বিনাশকারী পাত সীমান্ত। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন পাত সীমানায় ভূত্বক বা পাত সৃষ্টি বা ধ্বংস হয় না? উত্তর, নিরপেক্ষ পাত সীমানায়। নিরপেক্ষ পাত সীমানায় ভূত্বক বা পাত বা সৃষ্টি বা ধ্বংস কোনোটাই হয় না। ঠিক আছে, নেক্সট পরের দেখ, মধ্য সামুদ্রিক শৈলশিরা কী প্রকার পাত সীমান্তে অবস্থিত? উত্তর, অপসারী বা গঠনকারী পাত সীমান্তে অবস্থিত। পরের প্রশ্ন 23-এর দাগ, সান আন্দ্রিস চ্যুতি কী প্রকার পাত সীমানার উদাহরণ? উত্তর হবে নিরপেক্ষ পাত সীমানা। ঠিক আছে, পরের প্রশ্ন, সান আন্দ্রিস চ্যুতি ফল্ট বা চ্যুতি এর উপর অবস্থিত দুটি শহরের নাম কি? সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলস। নেক্সট প্রশ্ন, কোন দুটি পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? উত্তর, ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। পরের প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র কাকে বলে? উত্তর, পৃথিবীর অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের তরঙ্গ উৎপন্ন হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। ঠিক আছে, কি বলছে? যে স্থানে ভূমিকম্পের তরঙ্গ উৎপন্ন হয় তাকেই ভূমিকম্পের কেন্দ্র বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 27-এর দাগ, ভূমিকম্পের উপকেন্দ্র কাকে বলে? উত্তর, ভূমিকম্প কেন্দ্রের ঠিক উপরে যে বিন্দুতে ভূমিকম্প তরঙ্গ প্রথম পৌঁছায় সেই বিন্দুকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। পরীক্ষায় আসতে পারে কোন কেন্দ্রে ভূমিকম্পের তরঙ্গ প্রথম পৌঁছায়, তাহলে হবে উপকেন্দ্র। ঠিক আছে, উপকেন্দ্রে ভূমিকম্পের তরঙ্গ প্রথম এসে পৌঁছায়। নেক্সট প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার ও কী কী? উত্তর, ভূমিকম্প তরঙ্গ 3 প্রকার, প্রাথমিক বা পি তরঙ্গ, দ্বিতীয় পর্যায় তরঙ্গ এস তরঙ্গ বা গৌড় তরঙ্গ এবং তৃতীয় নাম্বার পৃষ্ঠ তরঙ্গ বা এল তরঙ্গ। ঠিক আছে, এখানে একটু বলে দেই, পি তরঙ্গ ভূপৃষ্ঠের সব মাধ্যমের মধ্য দিয়েই যেতে পারে। ঠিক আছে, আর পি তরঙ্গ প্রথম এসে পৌঁছায়। এস তরঙ্গ শুধু কঠিনের মধ্য দিয়ে যেতে পারে। এল তরঙ্গ হচ্ছে সর্বাধিক ধ্বংসপ্রাপ্ত তরঙ্গ। দেখো পরের প্রশ্ন, কোন তরঙ্গ শুধু কঠিন পদার্থ দিয়ে প্রভাবিত হয়? এস তরঙ্গ একটু আগে বললাম শুধুমাত্র কঠিনের মধ্য দিয়ে যেতে পারে। পরের প্রশ্ন, কোন পদার্থ সব মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে? উত্তর হবে প্রাথমিক তরঙ্গ বা পি তরঙ্গ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন 30 নাম্বার, কোন পদার্থ সব মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে? উত্তর, প্রাথমিক বা পি তরঙ্গ, একটু আগে বললাম। নেক্সট প্রশ্ন, কোন তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী? উত্তর, প্রাথমিক বা পি তরঙ্গ সবচেয়ে দ্রুতগামী। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়? উত্তর, পৃষ্ঠ বা এল তরঙ্গ। ঠিক আছে, এটাও বলেছিলাম। নেক্সট প্রশ্ন, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? রিক্টার স্কেল। তাহলে ভূমিকম্পের তীব্রতার মাত্রা পরিমাপক স্কেলের নাম হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের সর্বোচ্চ মান কত থাকে? 10 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত থাকে। ঠিক আছে, পরের প্রশ্ন 35 নাম্বার, ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর হবে সিসমোগ্রাফ। একটু আগে পড়লাম ভূমিকম্পের তীব্রতার মাত্রা নির্ণায়ক যন্ত্র রিক্টার স্কেল, আর এখানে বলছে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। নেক্সট প্রশ্ন, সিসমোগ্রাফ কি? উত্তর, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে যে লেখচিত্রে ভূমিকম্প ধরা পড়ে তাকে সিসমোগ্রাফ বলে। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটি? উত্তর, হিমালয় পার্বত্য অঞ্চল। নেক্সট প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত কোনটি? উত্তর, আন্দিজ পর্বত। আন্দিজ পর্বত পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, ব্ল্যাক সয়েল কি? উত্তর, দাক্ষিণাত্য মালভূমির উর্বর কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, কৃষ্ণ মৃত্তিকাকে বলা হয় ব্ল্যাক সয়েল। আর একটা জিনিস মনে রাখবে, এই কৃষ্ণ মৃত্তিকাতে সব থেকে বেশি কার্পাস চাষ হয়। কার্পাস চাষ মানে তুলোর চাষ সব থেকে বেশি হয়। পরের প্রশ্ন দেখো, আ আ এবং পা হো হো কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, আ আ ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে এক প্রকার গাঢ় অর্ধ তরল লাভা নির্গত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে আ আ বলা হয়। এই লাভা বেশি দূর প্রবাহিত হয় না। নেক্সট দেখো, পা হো হো।
পাহহ হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলি থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রভাবিত হয়। হাওয়াই দ্বীপের ভাষায় একে বলা হয় পাহহ। তাহলে আহহ ছিল এক প্রকার গাঢ় অর্ধতরল লাভা, আর পাহহ হলো অত্যন্ত পাতলা লাভা। ঠিক আছে, এই দুটো একটু মনে রাখবে, তাহলে বুঝতে পারবে। পরের প্রশ্ন, পরের দেখো 41 নম্বর, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উত্তর, অভিসারী পাতসীমানায় দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়। একে বিনাশকারী পাতসীমানা বলার কারণ, দুটি পাতের মধ্যে সংঘর্ষে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে এবং পাতটির নিমজ্জিত অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ এইদিকে গেল ভারী পাত, আরেকটা হালকা পাত, তাহলে ভারী পাতটি কী হলো, হালকা পাতের নিচে প্রবেশ করলো, এর ফলে পাতটি নিচে নিমজ্জিত হলো এবং ধ্বংসপ্রাপ্ত হলো। ঠিক আছে, তারপর দেখো, এই সীমান্ত বরাবর ভূমিকম্প অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটে থাকে, ফলে সীমান্তটি সর্বদা অস্থির থাকে। ঠিক আছে, আচ্ছা, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, অপসারী পাতসীমানাকে গঠনকারী পাতসীমানা বলে কেন? উত্তর, অপসারী পাতসীমানায় দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়, ফলে ভূত্বকে ফাটল সৃষ্টি হয়। ফাটল বরাবর ভূগর্ভে গলিত ম্যাগমা বেরিয়ে এসে নতুন ভূত্বক গঠন করে, তাই একে গঠনকারী পাতসীমানা বলা হয়। যদি বলে কোন পাতসীমানায় নতুন ভূত্বক গঠন করে, তাহলে উত্তর হবে অপসারী পাতসীমানা বা গঠনকারী পাতসীমানা। ঠিক আছে, পরের প্রশ্ন, আন্দিজ পার্বত্য অঞ্চল অথবা নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ হয় কেন? উত্তর, এই অঞ্চলের পর্বত গঠন প্রক্রিয়া বর্তমানেও কার্যকরী থাকায় অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয়। এই অঞ্চলে শিলাস্তরে অধিক মাত্রায় চ্যুতি সৃষ্টি হয় বলে এটি ভূমিকম্প প্রবণ এলাকায় পরিণত হয়েছে। তাহলে কেন ভূমিকম্প হয় জানো? পরের প্রশ্ন, পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? উত্তর, পৃথিবীর পাতসমূহ বিভিন্ন গতিতে বহির্গুরু মণ্ডলের অ্যাস্থনোস্ফিয়ারের উপর অনুভূমিকভাবে সঞ্চারিত হয়। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেমি করে, আমেরিকান পাত বছরে 2 থেকে 3 সেমি করে পশ্চিমে সরে যাচ্ছে। এই পাতের সঞ্চালন এত ধীরগতিতে এবং সুদীর্ঘ সময় ধরে হয় যে আমরা বুঝতে পারি না। ঠিক আছে, পরের প্রশ্ন চলো। নেক্সট প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নটা পরীক্ষায় আসবেই। উত্তর, প্রশান্ত মহাসাগরকে বেষ্টন করে এর উভয় পাশে এশিয়ার পূর্ব উপকূল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের পাতসীমানা বরাবর আগ্নেয়গিরিগুলি সংকীর্ণ বলয়ের মধ্যে সজ্জিত বলে একে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের দুপাশে অসংখ্য আগ্নেয়গিরি তৈরি হয়েছে কেন? উত্তর, প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর অভিসারী পাত সীমান্ত অবস্থান করছে। পূর্ব উপকূলের আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণে এবং পশ্চিম উপকূলে এশিয়া ও অস্ট্রেলিয়া পাতের সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় পাতের সংঘর্ষের কারণেই অসংখ্য আগ্নেয়গিরি গড়ে উঠেছে। বোঝা গেল? প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। পরের প্রশ্ন, সান ফ্রান্সিসকো এবং লস অ্যাঞ্জেলেস শহরে বসবাস করা ঝুঁকিপূর্ণ কেন? উত্তর, এই শহর দুটি সান আন্দ্রিজ চ্যুতির মধ্যে অবস্থান করেছে। এই অঞ্চলে পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত উত্তরে এবং উত্তর আমেরিকান পাত দক্ষিণে পাশাপাশি অগ্রসর হচ্ছে। এর ফলে এই অঞ্চলটি ভূগাঠনিকভাবে অত্যন্ত অস্থির। প্রায়ই এই অঞ্চলে ভূমিকম্প ঘটতে থাকে, তাই এই শহর দুটিতে বসবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন, ভূমিকম্পের ফলাফলগুলি লেখো। উত্তর, ভূমিকম্পের ফলে অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়। এছাড়া গাছপালা ফসলের ব্যাপক ক্ষতি হয়। নেক্সট পয়েন্ট,
ভূগর্ভস্থ জলের পাইপ, গ্যাসের পাইপ, তেলের পাইপ সব ছিঁড়ে যায় এবং এই সকল পরিষেবা ব্যাহত হয়। নেক্সট পয়েন্ট, রাস্তাঘাট, বাড়িঘর, সেতু, বাঁধ সব কিছু ভেঙে পড়ে। এছাড়া পাহাড়ি অঞ্চলে ধস নেমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঠিক আছে, এই ছিল আজকের পড়া ভূগোলের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী। আমি সমস্ত বইটি খুঁটিয়ে পড়ে তারপর আমি নোট বানিয়েছি। এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। তো আজ রাখছি, এরপর দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।